অগ্নি পরীক্ষা পর্ব ১৩। অনু ডিটোরিওরেট না করলেও এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তাররা তাদের বেস্টটুকু দিলেও তারা জ্ঞান না আসা পর্যন্ত সাংঘাতিক টেনশনে আছেন। গৌতমবাবু আর তার পরিবার গতকাল রাত থেকে চিন্তায় মুখে কিছু তোলেননি। এর মধ্যেই সৌম্যকে সুজয় ফোন করে রাজের সব কথা বলে। সুজয় বলে, সৌম্যদা, আমি নার্সিংহোমে যাচ্ছি, বুঝলে তো? তুমি একটু খেয়াল রাখো, আর আমি ওখানে পৌঁছলে আশেপাশে যেন কেউ না থাকে, বুঝলে? ও আচ্ছা, ঠিক আছে, তুই নার্সিংহোমে ঢোকার আগে আমাকে একটা কল করে নিস, ঠিক আছে? আমি সব সামলে নেব, চিন্তা করিস না। থ্যাংক ইউ সৌম্যদা, থ্যাংক ইউ। গৌতমবাবু যখন চেয়ারে চুপ করে বসে আছেন তখন সুজাতা দেবী বললেন, বলছিলাম কি দাদা, আজ অনুর এই অবস্থা রাজদীপকে একবার জানানোটা প্রয়োজন। যত যাই হোক, অনু তো স্ত্রী। এবারে মিতা দেবী বললেন, সুজাতা ঠিক কথাই বলেছে, রাজদীপকে তো জানানো প্রয়োজন। এখন তো ওই অনুর আসল অভিভাবক। সোহিনী বলল, কিন্তু রাজদীপ তো সেটা মনে করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি না হলেও মানছি ওদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এখন তো সেটাও নেই। রাজদীপ তো অনুকে ভুল বুঝল। শ্রীরাধা বলল, রাজদীপ ভুল বুঝেছে, কিন্তু সেখানে তো ওর কোনো দোষ নেই। সব দোষ তোমার দাদা ভাইয়ের। তাই অনুর এই সময় রাজদীপকে জানানোটা আমাদের কর্তব্য। সব জানার পর রাজদীপ যদি না আসে সেটা আলাদা ব্যাপার। এবার গৌতমবাবু বললেন, এই বিষয় নিয়ে এত আলোচনার প্রয়োজন নেই। রাজদীপের কোনো দোষ নেই সেটা ঠিক, কিন্তু ওদের দুজনের মধ্যেই যে কারণেই হোক দূরত্ব তৈরি হয়ে গেছে। রাজদীপ অনুকে স্ত্রী বলে মানে না, তাই এখন ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। রাজদীপ জানলে হয়তো বন্ধুত্বের অধিকারে আসবে, কিন্তু তারপরে ওদের দুজনের কথোপকথনে অনু উত্তেজিত হয়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বে। আর এখনও এমনিতেই মেয়েটার জ্ঞান ফেরেনি, তাই আমি এখন কোনো রিস্ক নেব না অনুর জন্যে। ঐশী বলল, আঙ্কেল, আপনারা কেউ তো কিছু খাননি গতকাল থেকে, একটু কিছু খেয়ে নেবেন, চলুন। রনিত বলল, কিছু খেতে ইচ্ছে করছে না, যতক্ষণ না পর্যন্ত অনুর জ্ঞান ফিরছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এর মধ্যেই অহন আসে, আর ওকে দেখে সোহিনী মুখ ঘুরিয়ে নেয়। সোহিনীকে দেখে অহনের মুখটাও অন্ধকার হয়ে যায়। মিতা দেবী বললেন, অহন, অহন, অনু কেমন আছে? মামি, সকলে খুব চেষ্টা করছে। অনুর জ্ঞান ফেরার জন্য সকলে অপেক্ষা করছে। অনুর জ্ঞান ফিরে আসলে সামান্য হলেও কিছুটা বিপদ মুক্ত হবে। এবার সৌম্য সুজয়ের মেসেজ পেয়ে তাড়াতাড়ি ওখানে আসে, তারপর বলে, বলছিলাম কি যে ওই সাইডে একটা ফুড কোর্ট আছে, চলুন কিছু খেয়ে নিই। আর অনুর সঙ্গে এই লড়াইটা আমাদেরও, তাই আমাদের সকলের এখন সুস্থ থাকাটা খুব জরুরি। চলুন তাহলে প্লিজ। সোহিনী বলল, আমার খিদে নেই সৌম্য, তোমরা সকলে খেয়ে নাও। অনুর জ্ঞান ফিরুক, তারপর দেখা যাবে। অহন বলল, তা না খেয়ে থাকলে কি অনুর জ্ঞান ফিরবে? এর থেকে খাওয়া দাওয়া করে নিজেকে শক্ত রাখা অনুর জন্য বেশি প্রয়োজন। সোহিনী বলল, আমার মন অসুস্থ, তাই আমি এখানে। কারো উপদেশ শোনার জন্য আমি এখানে আসিনি। তো ভালো কথা সবসময় উপদেশ মনে হয়। যাই হোক, আমার মনে হয় সৌম্য, রনিত, এই তোমরা যাও, সকলকে কিছু খাইয়ে নিয়ে এসো। সৌম্য অহনকে বলল, অহনদা, তুমি যাবে না? আমাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই, আমি মানুষটা খুব একটা ভালো নই তো, তাই কেউ আমাকে নিয়ে ভাবার প্রয়োজন বোধ করে না। সোহিনী বলল, অন্য মানুষের কাছে প্রায়োরিটি এক্সপেক্ট করলে সেই মানুষকেও প্রায়োরিটি দিতে হয়। রনিত বলল, তুই এখন মাথা ঠান্ডা কর সোহিনী, অহন ঠিক কথাই বলেছে, এখন আমাদের ঠিক থাকা প্রয়োজন। তাই চলো সবাই কিছু খেয়ে নি। আর অহন, তুমিও চলো। এবারে অহন বলল, তোমরা যাও, আমি এদিকেই আছি, চিন্তা করো না। যাই হোক, সৌম্য সকলকে সরিয়ে নিয়ে গেল, আর সেই ফাঁকে সুজয় নার্সিংহোমে ঢুকে শুভর চেম্বারে গিয়ে ওর থেকে অনুর কেবিন নাম্বার জেনে অনুর কেবিনের কাছে গিয়ে দেখে
অনু অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, সারা মুখে মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে করা প্লাস্টার। অনুকে এই অবস্থায় দেখে সুজয় নিজের চোখের জল ধরে রাখতে পারল না। নার্সদের সঙ্গে কথা বলে নার্সদের বাইরে অপেক্ষা করতে বলে সুজয় অনুর বেডের পাশে রাখা একটা টুলে বসে অনুর হাতের উপর রাজের পাঠানো লাল গোলাপের গুচ্ছ রাখে। গোলাপ গুচ্ছ রাখার পর সুজয় আস্তে আস্তে বলে, তোকে এইভাবে কোনোদিন দেখতে হবে এটা স্বপ্নেও ভাবিনি বোন। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, প্রাণ খুলে তোকে বাঁচতে হবে। আমাদের সকলের চোখের সামনে থেকে তুই এইভাবে চলে যাবি, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই তুই এই অবস্থায় নার্সিংহোমে আছিস, তাও রাজদাকে আমি কিছু জানাতে পারছি না, শুধু তুই আমাকে দিব্যি দিয়েছিলি বলে। তোর শরীরের এই অবস্থায় আমি কোনোভাবে দিব্যি ভাঙতে পারবো না। এবার রাজদাকে সব সত্যি জানতে হবে, তার উন্নতির পিছনে আসলে কে আছে। তুই আমাকে অনুমতি না দিলে আমি কি করে বলবো বলতো? জানিস বোন, এই নার্সিংহোমটা রাজদার। যে ডক্টর তোকে দেখছে, ডক্টর শুভদীপ সেন, উনি রাজদার দাদামণি। রাজদা জানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া একটা মেয়ে এই নার্সিংহোমে অ্যাডমিট আছে, তবে সেটা যে তুই এটা জানে না। তবে মানুষ যতই দূরে থাক, মনের কোথাও থাকা সামান্য টান অস্বীকার করা যায় না রে। তাই জানিস, গতকাল থেকে রাজদার মন অস্থির হয়ে আছে, আর তাই এই লাল গোলাপ রাজদা তোর জন্য পাঠিয়েছে। এই বোন, তুই কি এখনো ঘুমিয়ে থাকবি? আমাদের আর ভালো লাগছে না রে তোকে এইভাবে দেখতে। তোকে তোকে আমাদের সকলের জন্য ভালো হতে হবে, রাজদার জন্য তোকে সুস্থ হতে হবে। আমি সবাইকে সব সত্যি বলে দেবো। আমি এবার তোকে আর রাজদাকে একসঙ্গে দেখতে চাই। তোকে তোকে এবার উঠতেই হবে, আর না উঠলে আমি কোনো কথা শুনবো না। রাজদাকে এখনই গিয়ে সব সত্যি জানিয়ে দেবো। তোর জন্য সকলে অপেক্ষা করছে, তুই এইভাবে ঘুমিয়ে থাকতে পারবি না। যদি তোকে ঘুমিয়ে ঘুমিয়েই আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোর দিব্যি আমি আর মানবো না আমি। আর যখন চলেই যাবি, তখন এই ফুলগুলো নিশ্চয়ই লাগবে না? আমি ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছি। সুজয় অনুর হাতের উপর থেকে গোলাপগুচ্ছ নিতে গেলে সুজয় ফিল করল কেউ হাত দিয়ে হালকা করে চেপে ধরল ফুলগুলো। সুজয় অনুর দিকে ঘুরতে দেখল ওর হাতের আঙুল পায়ের পাতা নড়ছে। একটু ভালো করে দেখতে দেখল অনু মাথা নাড়িয়ে উত্তেজিত হয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। সুজয় বুঝতে পারল অনু কি বলতে চাইছে। আসলে সুজয় রাজকে বলে দেবে বলেছে, সেটা অনু বারণ করছে। সুজয় অনুকে আশ্বাস দিল যে সে রাজকে বলবে না। ফলে অনু শান্ত হতেই সুজয় বাইরে এসে নার্সদের ডাক দিল আর জানালো অনুর জ্ঞান এসেছে। এরপর সকলে ওখানে আসবে বলে সুজয় সৌম্যকে অনুর জ্ঞান আসার খবর দিয়ে ওখান থেকে চলে গেল। এরপর গৌতমবাবুর পরিবারের সকলে এসে দেখল অনুর কেবিনে শুভ, অহন, আরও অনেক ডাক্তাররা অনুকে দেখছে, আর বাইরের সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। কিছুক্ষণ পর শুভ আর অহন বেরিয়ে এলো। শুভ বলল, মিস্টার রায়, বিপদ কিছুটা কমে গেছে, চিন্তা করবেন না। পেশেন্টের জ্ঞান যখন এসেছে তখন আমরা এবার ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, মানে রনিত উত্তেজিত হয়ে বলল, কি কথা বলুন ডক্টর? ডক্টর, আমরা সব কিছু শুনতে প্রস্তুত আছি, তাই হেজিটেট করবেন না, প্লিজ বলুন। শুভ বলল, পেশেন্টের জ্ঞান আসলেও পেশেন্টের লেফট সাইডটা অবশ হয়ে আছে। আমরা তো এবার ট্রিটমেন্ট স্টার্ট করব, তবে যদি পেশেন্ট রেসপন্স না করে তাহলে কিন্তু প্যারালাইসিসড হয়ে যেতে পারে, এবং পেশেন্ট আপাতত কথা বলার ক্ষমতা হারিয়েছে। তবে সেটা টেম্পোরারি নাকি পার্মানেন্ট সেটা এখনই বলতে পারছি না। কি হবে কি হবে না এখন কিছুই কিন্তু কনফার্ম করছি না, শুধুমাত্র আপনাদের ইনফর্ম করে রাখছি। গৌতমবাবু বললেন,
আমার সুস্থ হবে ডক্টর, আমি জানি। ঠাকুর যখন ওর প্রাণ ফিরিয়ে দিয়েছে, আমি আর কিছু নিয়ে ভাবি না। মিতা দেবী বললেন, ডক্টর, বলছি আমার মেয়েটার সাথে একবার দেখা করা যাবে? এবার অহন বলল, অনুর জ্ঞান আসলেও এখনো ক্লান্ত আছে, হালকা ঘুমের মধ্যেই আছে, তাই এখন সকলে কেবিনের বাইরে থেকেই দেখুন। আগামীকাল আশা করছি আর একটু বেটার হবে, তখন সামনে গিয়ে না হয় দেখা করে আসবেন। শুভ বলল, একটা কথা বলুন, উনি কি লাল গোলাপ খুব ভালোবাসেন? এবারে সোহিনী বলল, হ্যাঁ, কিন্তু কেন বলো তো শুভদা? আসলে আমাদের নার্সিংহোমের ম্যানেজিং কমিটির আর একজন ডিরেক্টর তার ম্যানেজারকে দিয়ে লাল গোলাপ পাঠিয়েছিল পেশেন্টের ঘরে শুভেচ্ছা বার্তা জানিয়ে। তাই দেখলাম ফুলগুলোকে ম্যানেজার মনে হয় পেশেন্টের হাতে দিয়েছিল, আর পেশেন্ট সেটা খুব যত্ন করে এক হাতে ধরে ঘুমোচ্ছে। সৌম বলল, লাল গোলাপ অনুর খুব প্রিয়, আর তার থেকেও বেশি প্রিয়, যাই হোক তেমন কিছু না। তবে যাই হোক, এই গোলাপের জন্য আজ অনু আবার প্রাণ ফিরে পেল। শ্রীরাধা বলল, এটা তুমি ঠিক বলেছ সৌম, গোলাপগুলোই আজ অনুকে বাঁচিয়ে দিল। তবে আপনাদের ম্যানেজিং কমিটি থেকে হঠাৎ অনুকে লাল গোলাপ কেন দিল? এবার শুভ বলল, আসলে ম্যাডাম, যিনি আমাদের ম্যানেজিং কমিটির আর একজন ডিরেক্টর, সে আমার ভাইয়া, আর ও খুব নরম মনের মানুষ, তাই এসব অ্যাক্সিডেন্ট, জীবন মৃত্যুর এইসব লড়াই ও সহ্য করতে পারে না। আর কাল যখন অহন আমাকে ফোন করেছে, তখন ভাইয়া আমার পাশেই ছিল, ও সবটাই শুনেছে। আমার ওয়াইফ ফোনে আমাকে বলেছিল ভাইয়া খুব অস্থির হয়েছিল পেশেন্টের কন্ডিশন জানার জন্যে, জানে এখন আমাকে হয়তো ফোন করলে পাবে না, ওই জন্যে অফিসের ম্যানেজারকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে, আর সাথে এই ফুলগুলোও পাঠিয়েছে। সৌম মনে মনে ভাবল, সব তো হলো, ভাইয়ের নাম বলে দিলে সব ঘেঁটে ঘোল হয়ে যাবে, ভগবান তুমি দেখো। এবার সুজাতা দেবী বললেন, আজকের দিনে এত নরম মনের ছেলে শোনাই যায় না। যাই হোক, আপনার ভাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন, আর আমাদের মেয়েটা সুস্থ হলে একদিন আপনি, আপনার পরিবার আর অবশ্যই আপনার ভাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। শুভ বলল, অবশ্যই আসবো। পেশেন্ট অহন সোহিনীর বোন মানে আমারও বোন, আর বোনকে সুস্থ করার চ্যালেঞ্জ নিয়েছি, তাই চ্যালেঞ্জ জিতলে বাড়িতে তো যেতেই হবে, একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এখন আপনারা একটু রেস্ট করুন, বাড়িতে গিয়ে ধৈর্য ধরুন, আর ভগবানের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। শুধু এখন এইটুকু বলতে পারি যে প্রাণের ভয় আর নেই। অহন বলল, মামা, এই তুমি সকলকে নিয়ে এবার বাড়ি যাও, বিকেলে আবার এসো, আর দুপুরে মেডিকেল টিমের মিটিং আছে, সব স্পেশালিস্ট ডক্টরস থাকবেন, ওনাদের সাথে আমরা কথা বলি, তারপর সেই মতো ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। সেদিন রাত তখন 10টা। রীনা দেবী আর দিশা ড্রয়িং রুমে বসে গল্প করছে, আর বাচ্চারা ডাক্তারি খেলছে, কারণ মিঠি আর অপু ডাক্তার হবে, তাই ওরা খেলনা ইঞ্জেকশন নিয়ে রূপুকে ইঞ্জেকশন দেবে। তাই রূপু কাঁদছে, আর রাজ নিজের ঘরে বসে কাজ করছে। এরই মধ্যে শুভ বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এসে একটু রিল্যাক্স করে বসল। শুভকে ড্রয়িং রুমে এসে বসতে শুনে রাজ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দিশা বলল, তুমি সেই কাল রাতে বেরিয়েছ, আর আজ এখন বাড়ি ফিরলে, খুব পরিশ্রম হচ্ছে না তোমার? না গো, পেশেন্ট সুস্থ হলে ডাক্তারদের আর পরিশ্রম বলে কোনো কিছু থাকে না। রীনা দেবী বললেন, তা মেয়েটা কেমন আছে রে শুভ? মেয়েটার বিপদ অনেকটাই কেটে গেছে ছোট মা, মেয়েটার জ্ঞান এসেছে, তবে মেয়েটি আর কথা বলতে পারছে না, সাথে লেফট সাইডটা পুরো অবশ হয়ে গেছে। আমরা তো চেষ্টা করছি ঠিক করার। আজ মেডিকেল টিমের মিটিং ছিল, পেশেন্ট রেসপন্স না করলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, তো এখন কিছু বলা যাচ্ছে না। ট্রিটমেন্ট তো সবে স্টার্ট হয়েছে, বুঝতেই পারছো। প্রার্থনা করি ভগবান যখন মেয়েটার প্রাণ ফিরিয়ে দিয়েছে, তখন সুস্থ করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিক। শুভ আবার বলল, মেয়েটি বাড়ির সকলের খুব আদুরে,
তো বাড়ির লোকজন তো পাগলের মতো করছিল। যাই হোক, জ্ঞান আসতে বুঝিয়ে ওদের বাড়ি পাঠিয়েছি। তবে জানো, আজ একটা মিরাকেল হয়েছে। কি গো? মেয়েটার তো জ্ঞান আসছিল না কোনোভাবেই, আমরা ভীষণ টেনশনে ছিলাম। এর মধ্যে ভাইয়া আবার সুজয়কে দিয়ে মেয়েটার জন্য শুভকামনা জানিয়ে লাল গোলাপ পাঠিয়েছিল। তো মেয়েটার জ্ঞান আসার সময় কেবিনে একমাত্র সুজয় ছিল। তাই ডিটেলে সুজয়ের কাছে জানতে চাওয়ায় সুজয় বলল ও কেবিনে গিয়ে ফুলটা মেয়েটার হাতের উপর রেখেছিল। তারপর যেহেতু মেয়েটা অসুস্থ, তাই হাতের উপর থেকে ফুলটা সরিয়ে নিতেই মেয়েটা হালকা করে ফুলটা ধরে রাখে। পেশেন্টের বাড়ির লোকের কাছে শুনলাম মেয়েটা নাকি লাল গোলাপ খুব পছন্দ করে, আর এই লাল ফুলগুলোই আজও জীবন বাঁচিয়ে দিল। এবার রীনা দেবী বললেন, এ তো খুব ভালো কথা যে বাবাইয়ের পাঠানো ফুলগুলোর জন্য কেউ তার জীবন ফিরে পেল। আর দেখিস, আগামী দিনে সুস্থও হয়ে উঠবে মেয়েটা। মেয়েটা সুস্থ হলে ভাবছি আমিও একবার গিয়ে দেখে আসবো মেয়েটাকে। কাল শোনার পর থেকে আমার মনটাও কেমন ছটফট করছে। এবার শুভ বলল, এখন গিয়ে তো লাভ নেই, মেয়েটা আরেকটু সুস্থ হোক, কথা বলতে পারুক, তারপর না হয় সবাই মিলে গিয়ে দেখা করে আসা যাবে। রাজ বলল, দাদামণি, একটা কথা বলবো, মানে যদি রাগ না করিস আর কি। তা কি বল না। আমার পাঠানো ফুলে যখন একটা মানুষ প্রাণ ফিরে পেল, তখন যতদিন উনি নার্সিংহোমে আছেন, আমি যদি রোজ সুজয়ের হাত দিয়ে ফুল পাঠাই, মানে তুই কি খুব রাগ করবি? আসলে উনি তো বললি যে লাল গোলাপ খুব পছন্দ করেন, তাই লাল গোলাপ পেলে মনটা হয়তো ভালো লাগবে। তা এতে অনুমতির কি আছে? অবশ্যই পাঠাবি। আর অহন আমার খুব কাছের বন্ধু, তাই অহনের বাড়ির লোকজনও কিছু মনে করবে বলে মনে হয় না। আমি যতই নার্সিংহোমের ম্যানেজিং কমিটির ডিরেক্টর হই না কেন, তুই একজন ডক্টর, আর তোর অনুমতি নেওয়া আমার কর্তব্য। মনে হলে তুই নিজেই একবার দেখা করে আয় না। না রে, নার্সিংহোমের বেডে কাউকে থাকতে দেখতে আমার ভালো লাগে না। উনি সুস্থ হয়ে উঠুন, তারপর অবশ্যই নিজে গিয়ে দেখা করে আসব। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এবার দিশা জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, বলছি মেয়েটার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? শিলিগুড়ি পুলিশের রিপোর্ট আর অহনের বক্তব্য অনুযায়ী শুনলাম মেয়েটা কলকাতারই। বাবা খুব বড় একজন বিজনেসম্যান, তবে মেয়েটা নিজে স্বাবলম্বী হতে চায়, নিজের পরিচয় থাকতে চায়। তাই কালিম্পংয়ের একটা ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এমবিএ ডিপার্টমেন্টে পড়াতো। রীনা দেবী আর রাজ তাকিয়ে থাকে। শুভ বলে চলে, শিলিগুড়ির একটা কলেজের সেমিনারে মেয়েটা অ্যাজ আ প্রফেসর ইনভাইটেড ছিল। সেমিনার অ্যাটেন্ড করে কালিম্পং ফিরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার একদম স্পট ডেড। আর মেয়েটাকে রাস্তার লোকজন লোকাল একটা নার্সিংহোমে নিয়ে আসে। আর ওই নার্সিংহোমেই অহন প্র্যাকটিস করছিল, তাই সে পেশেন্টকে চিনতে পারে। আর তখনই কলকাতার বাড়িতে খবর দেয়। আর তারপর থেকে তো সব জানোই। রীনা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, হায় ভগবান, কলেজের প্রফেসর শুনে প্রথমে মনটা কেমন করে উঠল। অনুর কথা মনে পড়ে গেল। যাই হোক, এই মেয়ে আমাদের অনু হবে না। আর ওর দাদার নাম তো রনিত। শুভকে আবার মেয়েটার নাম ধাম বেশি এসব প্রশ্ন করে লাভ নেই। ও অনুর কথা জানে না, জানলে আবার তাণ্ডব করবে। কেন বিয়ের পরে বউকে ভাই মানতে পারেনি এইসব নিয়ে। আমি তো সব ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, উনি যা করবেন তাই হবে। এবার রাজ মনে মনে বলল, অনন্যা চলে যাওয়ার পর ওর অভাব প্রতি মুহূর্তে অনুভব করছি, কিন্তু কিন্তু এই একদিনে ওর কথা কেন জানি না বড্ড বেশি মনে পড়ছে। সকালে মেয়েটার চিন্তা মাথাতে এলেও গোলাপগুলো দেখে অনন্যার কথা খুব মনে পড়ল। ও তো লাল গোলাপ খুব ভালোবাসে। যাই হোক, আমার কেনা ফুল অনন্যাকে দিতে না পারলেও ওই ফুলে একজন তো তার প্রাণ ফিরে পেল। কেন জানি না, মনে হচ্ছে অনন্যার সব অন্যায় অপরাধ ভুলে এক ছুটে ওর কাছে চলে যাই, আর যেভাবেই হোক ওকে আবার আমার কাছে ফিরিয়ে আনি। অঞ্জু চলে যাওয়ার পর কষ্ট হলেও নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু অনন্যার বাড়ি থেকে চলে যাওয়ায়
আমাকে কতটা কষ্ট যে প্রতি মুহূর্ত দেয় সেটা একমাত্র আমিই জানি। ফেসবুকে কত খুঁজেছি অনন্যাকে, কিন্তু ফেসবুকটাও ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। আবার রাগ থাকলেও মাঝে মাঝেই ফোন করার চেষ্টা করেছি, ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে। ওই জন্যই বোধহয় সুইচ অফ বলছে। এতদিনে কতবার ভেবেছি এই শহরে চলার পথে দূর থেকে হলেও অন্তত একবার যেন ওকে দেখতে পাই। কোথায় গেল মেয়েটা কে জানে। এই মেয়েটা আবার বিজনেসম্যানের মেয়ে, আবার বিবিএ এমবিএ কলেজের প্রফেসর। কালিম্পংয়ে থাকে শুনে মনটা কেমন একটা যেন করে উঠল। কিন্তু এই মেয়েটা তো অহন্যার বোন, আর অনন্যার তো একটাই দাদা, আর তার নাম রনিত। ধুর, কি যে উল্টোপাল্টা ভাবছি। অনন্যা যেখানেই থাকুক, ও ভালো আছে, সুস্থ আছে। ওর সাথে ভগবান কোনোদিন খারাপ করবেন না। ওর কিছু হলে আমি আর সহ্য করতে পারবো না। খুব ইচ্ছে করে ওকে ফিরিয়ে আনতে আমার কাছে, কিন্তু আমি তো বলেছিলাম অনন্যাকে যে আমি ওকে কখনো স্ত্রীর সম্মান দিতে পারবো না। তাহলে একটা মেয়েকে আমি কোন অধিকারে আমার কাছে নিয়ে আসবো? মুখে অস্বীকার করলেও বাস্তব এটাই যে অনন্যা আমার স্ত্রী, আর এখনো আমাদের ডিভোর্স হয়নি। মানে ওর উপরে আমার সব অধিকার এখনো আছে। তখন তো আমি ভুল ভেবেছিলাম সৌম্যকে নিয়ে। তারপর উনি আমার নামে মিথ্যে কথা বললেন, কিন্তু আমার উপরে নিজের জোর তো খাটালো না। যাই হোক, সামনে অফিসের কিছু কাজের চাপ আছে, কিছু ইম্পর্টেন্ট মিটিংও আছে। তাই সব মিটিয়ে এবার অনন্যার বিষয়টা আমাকে একটু ভাবতেই হবে। প্রয়োজনে অনন্যার সঙ্গে কথা বলতে হবে। ওকে ছাড়া আর ভালো লাগছে না আমার। পরদিন সকালে রাজ অফিস যাওয়ার সময় ওয়ার্ড্রপ খুলে নিজের জামা নিতে গিয়ে চোখ পড়ল অনু শপিং মল থেকে কিনে আনা সেই সেমি ফর্মাল ব্ল্যাক একটা শার্টের দিকে। কিছুক্ষণ ভেবে কি মনে হতে একটু হেসে ওই শার্টটা তার সাথে ম্যাচিং একটা ডিপ ব্লু জিন্স পরে নিল, যেটা অনুই পছন্দ করে কিনে দিয়েছিল শপিং মল থেকে। তারপর রেডি হয়ে চোখে একটা ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে পড়ল। আজ রাজের মুডটা একটু অন্যরকম দেখে রীনা দেবী একটু অবাক হলেন। সাথে আবার রাজের পরনের পোশাক, যেটা উনি ভালো করেই জানেন যে অনু কিনে দিয়েছিল। রাজ ড্রাইভ করে নিজের অফিসে যাচ্ছে, এমন সময় মাঝ রাস্তায় শুভ ফোন করতে রাজদীপ গাড়ি ঘুরিয়ে নার্সিংহোমের দিকে গেল। সেটা সুজয় জানতেও পারেনি। নার্সিংহোমের 3 তলায় লিফটের সামনেই ভিজিটরদের ওয়েট করার জায়গা, আর সেখানেই অপেক্ষা করছিলেন গৌতম বাবু, মিতা দেবী, সুজাতা দেবী, শ্রীরাধা আর সোহিনী। রনিত একটা কাজে ওদের অফিসে গেছে, আর সৌম্য আর ঐশী এখনো আসেনি। শ্রীরাধা হঠাৎ করে দেখল বড় বড় করে এমপ্লয়িজ অর ম্যানেজমেন্ট অথরিটি লেখা একটা লিফটের দরজা খুলতে, একগুচ্ছ গোলাপ হাতে রাজদীপকে বেরোতে, আর সঙ্গে সঙ্গে বাড়ির অন্যদেরও সেটা দেখালো। রাজদীপ একটা ব্ল্যাক সেমি ফর্মাল শার্ট, ব্লু জিন্স, সানগ্লাসটা শার্টের সাথে লাগানো, চুলগুলো সেট করা, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, ফর্মাল ব্র্যান্ডেড শু। আজকে রাজকে পুরো অন্যরকম লাগছে। রাজ ভিতরে আসতে নার্সিংহোমের কর্মচারীরা সকলে রাজদীপকে গুড মর্নিং স্যার বলে উইশ করায়। গৌতম বাবুরা একে অন্যের মুখের দিকে চেয়ে রইলেন। অবশ্য রাজ ওনাদের দেখেনি। রাজ নার্সিংহোমে এসে শুভর কেবিনের দিকে এগিয়ে গেল, আর গৌতম বাবুরা অবাক হয়ে ভাবছে রাজ আবার নার্সিংহোমে কেন? তাহলে রাজ কি জেনে গেছে অনুর অ্যাক্সিডেন্টের কথা? তবে সবাই, মানে নার্সিংহোমের এমপ্লয়িরা ওকে এত স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে কেন? রাজ শুভর কেবিনের দরজা একটু ওপেন করে জিজ্ঞাসা করে, দাদামণি আসবো? শুভ বলে, আরে ভাইয়া, আয় আয় আয়, বস। সরি রে, তোর অফিস যাওয়ার সময় তোকে হুট করে ডেকে নিলাম। না না, ইটস ওকে,
বল কি দরকার, এত আর্জেন্ট বলে ডাকলি? আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফাইল সাইন করতে হবে, তাই তোকে ডেকে পাঠালাম। আর একটা আজকের মধ্যেই আমাকে হেলথ ডিপার্টমেন্টে পাঠাতে হবে, তা সেই জন্য হঠাৎ করেই তোকে শর্ট নোটিসে ডেকে আনলাম। আরে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, দে কোথায় সাইন করতে হবে। আমার অফিসেও কাজের খুব চাপ চলছে, বুঝলি তো। বলছি, দে। হ্যাঁ শোন না, আমি নার্সিংহোমে আসছি বলে নিজেই ফুলগুলো নিয়ে আসলাম, তা তুই একটু কাউকে দিয়ে পাঠিয়ে দে না মেয়েটার কাছে। নিজে হাতে করে কিনেছিস আর নিজেও যখন এনেছিস, তাহলে নিজের হাতে করেই ওকে দিয়ে আয় না, আর ওর কন্ডিশনটাও দেখে আয় কেমন আছে। 607 নাম্বার কেবিনে পেশেন্ট আছে, একটু পরেই পেশেন্টের এমআরআই হবে, যেহেতু এত বড় অ্যাক্সিডেন্ট, আবার কথা বলতে পারছে না, তাই মাথায় কোনো আঘাত হলো কিনা সেটা দেখার জন্য। তা ঘুরে আয় না, নাহলে আর দেখা হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি বরং ঘুরে আসি। আর ভাইয়া শোন, বলছি তোকে তো বললাম মেয়েটার বাবা একজন নামী বিজনেসম্যান, তো ওদের পরিবার হয়তো এখানেই আছে, তা তুই একবার দেখা করে নে। কিছুই না, ভদ্রতার খাতিরে আর কি। তা আমাদের নার্সিংহোমের রেপুটেশনের জন্য বলছি আর কি। বিজনেস বড় করতে গেলে এগুলো মেনটেন করতে হয়, আর তোর নিজেরও তো একটা বিজনেস যখন আছে, মানে বুঝতেই পারছিস। দাদা ভাই, তুই একজন ডক্টর, আর আমি জানি তুই তোর বেস্ট দিয়ে শুধু এই মেয়েটার কেন, এই শহরের সকল পেশেন্টকে সুস্থ করে তুলবি, আর তাতেই আমাদের নার্সিংহোমের রেপুটেশন আরও বাড়বে। কোনো বড় লোক বিজনেসম্যানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে কিছুই হবে না, আর তুই ভালো মতোই জানিস ওইসব বড় লোকদের আমার মন থেকে ভালো লাগে না, তাই আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না রে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, এখন আবার অফিস যাবি, রাগপ্রাগ করিস না যেন। এর মধ্যেই রাজের ফোন বেজে উঠল। ফোনে দেখল সুজয় ফোন করেছে, তাই সুজয়কে বলে ফোন নিয়ে বেরিয়ে গেল। রাজ রিসিভ করেই বলে, হ্যাঁ বলে ফেল। তুমি এখনো অফিস এলে না, তাই ফোন করলাম। আমি এখন নার্সিংহোমে আছি। হ্যাঁ কি তুমি নার্সিংহোমে আছো? রাজ নার্সিংহোমে আছে শুনে 440 ভোল্টের শখে চিৎকার করে ওঠে সুজয়। রাজ বলে, তা এত অবাক হয়ে চিৎকার করার কি আছে, আমার নার্সিংহোম, আমি আসতেই পারি। না মানে তুমি তো আমাকে কিছুই বলনি, তাই অবাক হলাম। তা আমি তো তোমার ছায়া সঙ্গী, আর তুমি আমাকেই বলনি। বলিনি, সময় পাইনি তাই বলিনি। রাজ ফোনে কথা বলতে বলতে আবারও করিডর দিয়ে হেঁটে লিফটে উপরে চলে যায়, যে ফ্লোরে অনু আছে। গৌতমবাবুরা আবারও রাজকে দেখে অবাক হয়, এবং রাজ করিডর ধরে আসার সময় অনেক সিনিয়র জুনিয়র ডাক্তার এবং নার্সরা রাজকে গুড মর্নিং স্যার বলে উইশ করল। রাজও সৌজন্যতামূলক হাসি হেসে তাদের গুড মর্নিং করছিল। এতে সবাই খুবই অবাক হলো। হতে পারে রাজ এখন ব্যবসায় অনেক নাম করেছে, কিন্তু তাতে নার্সিংহোমের সবাই এত খাতির করছে কেন? শেষ পর্যন্ত আর কিছু ভাবতে না পেরে ওনাদের সামনে থেকে একজন ওয়ার্ড বয় পাস করছিল, তাকে সোহিনী ডাকল। দাদা একটু শুনুন। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছিলাম কি, এখনই এখান থেকে একজন ভদ্রলোক পাস করলেন, ব্ল্যাক শার্ট পরা, হাতে একগুচ্ছ গোলাপ ফুল, আর আপনারা ওনাকে গুড মর্নিং উইশ করলেন। উনি কি এখানে কোনো পেশেন্ট দেখতে এসেছেন? আপনি কি রাজদীপ স্যারের কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, রাজদীপ সেন। উনি কি কোনো পেশেন্ট দেখতে এখানে এসেছেন? পেশেন্ট দেখতে কেন আসবেন? আপনি জানেন না উনি এই নার্সিংহোমের ওনার, আমাদের মালিক তো। গৌতমবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ কি? হ্যাঁ স্যার, আপনাদের পেশেন্টকে যে ডক্টর দেখছেন, মানে ডক্টর শুভদীপ সেনের ছোট ভাই রাজদীপ সেন, আর ওনারা দুই ভাই হলেন এই নার্সিংহোমের মালিক। শুভদীপ স্যার ডাক্তার আর রাজদীপ স্যার ফ্যাশন ডিজাইনার। ওনার নিজের একটা কোম্পানি আছে। তা রাজদীপ স্যার এই নার্সিংহোমের ম্যানেজিং কমিটির আর একজন ডিরেক্টর হলেও বেশি নার্সিংহোমে আসেন না। তবে আজ হয়তো কোনো দরকার ছিল তাই এসেছেন। কোনো দরকার আছে কি ওনাকে, মানে ডেকে দেবো? না মানে দরকার নেই, তুমি এসো। এই সময় সৌম্য আর ঐশীও এসে গেছে। সুজাতা দেবী বললেন, রাজদীপ ডক্টর সেনের ভাই?
অবশ্য নামে তো মিল আছেই, কিন্তু আমরা তো এটা জানতাম না। তাহলে কি রাজদীপ সব জেনে গেছে? ডক্টর সেন যে বললেন গতকাল ওনার ভাই গোলাপ ফুল পাঠিয়েছেন, আর আজকেও রাজদীপের হাতে ফুল দেখলাম আর কি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে এই অবস্থাতে অনু রাজকে দেখলে তো উত্তেজিত হয়ে যাবে। সৌম্য বলল, আঙ্কেল, রাজ কিছু জানে না। সুজয়কে আমি জানিয়েছি, তবে আমরা কেউই রাজকে জানাইনি। এবারে অহন বলল, কি হয়েছে সৌম্য? কাকে কি জানাওনি? শ্রীরাধা বলল, অহন, ডক্টর সেনের ভাই আছে, মানে একটু আগে দেখলাম রাজদীপ সেন, আর উনি এই নার্সিংহোমের মালিক। এটা তো শুভ নার্সিংহোম, আমি তো আগেই বলেছি। তা ওর ভাই মালিক হবে না তো কি আমি মালিক হব? সুজাতা দেবী বললেন, তুমি শিওর যে রাজদীপ ডক্টর সেনের নিজের ভাই? রাজ হলো শুভর কাকার ছেলে, আর এটা না জানার কি আছে? আমি শুভকে কলেজ লাইফ থেকেই চিনি, আর ওর সাথে আমার বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ, এবং আমাদের মধ্যে প্রায়ই ফোনে কথা হতো, তাই আমি সব জানি ওদের বিষয়। কেন, কি হয়েছে? শুভদীপকে দেখে তো বেশ ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলে মনে হয়, কিন্তু রাজদীপ তো একটা ছোটোখাটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক ছিল। এখন অবশ্য নিজস্ব ফ্যাশন ডিজাইনিং কোম্পানি আছে, কিন্তু দুই ভাইয়ের অবস্থা দুরকম। এখন আবার এত বড় নার্সিংহোম। অহন বলল, বর্ধমানের জমিদার রাজনারায়ণ সেনের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। বিশাল কোটিপতি ব্যবসায়ী, প্রচুর ধন সম্পত্তি। আমাদের বর্ধমানে যেহেতু জুয়েলারি স্টোর আছে কয়েকটা, তাই সেই সূত্রেই ওনার নাম বেশ কয়েকবার শুনেছি। কেন বলো তো? অহন বলে চলল, ওনার সমস্ত সম্পত্তির দুই উত্তরাধিকারী হলো ডক্টর শুভদীপ সেন আর রাজদীপ সেন। ওনার দুই নাতি। রাজের বাবা অনেক দিন আগেই মারা যায়, আর শুভর বাবা ধন সম্পত্তি সব নিজের কন্ট্রোলে রেখেছিল, ভাগাভাগি করছিল না। তারপর রাজের বাড়ি ছাড়া, অঞ্জলিকে বিয়ে করা, অঞ্জলির মারা যাওয়ার কথা সব বলল, সাথে রাজের ফ্যাশন ডিজাইনিং পড়া। অহন আবার বলে চলল, শুভর মা বাবা মারা গেছে, তাই শুভ এখন নিজে দায়িত্ব নিয়ে দুই ভাইয়ের সম্পত্তি ভাগ করেছে, আর এই নার্সিংহোমটা জয়েন্ট প্রপার্টি। দুই ভাই এখন কলকাতায় একসঙ্গেই রাজের বাড়িতে থাকে। গৌতমবাবু বললেন, ও। অহন বলল, তা তোমরা রাজদীপকে কিভাবে চিনলে, আর ওর সম্পর্কে এত কিছু জিজ্ঞাসা করছো কেন? সুজাতা দেবী বললেন, অহন, অনু হলো রাজদীপের স্ত্রী। হ্যাঁ, কি বলছেন? শুভ তো কিছু বলল না আমাকে, আর রাজও কিছু জানে বলে তো মনে হলো না। অনু আবার নর্থ বেঙ্গলে আমার সব গুলিয়ে যাচ্ছে তো। গৌতমবাবু বললেন, পরে তোমাকে সব বলছি, আপাতত এইসব কথা ডক্টর সেনকে বলার কোনো দরকার নেই। কিন্তু কেন? বললাম তো, পরে শুনলে বুঝতে পারবে। এখন কিছু বলো না, কারণ রাজদীপকে দেখলেই অনু উত্তেজিত হয়ে উঠবে, আর এখন আমি অনুকে নিয়ে কোনো রিস্ক নেব না। একজন নার্স, দুজন ওয়ার্ড বয় মিলে স্ট্রেচার ট্রলিতে শুইয়ে অনুকে নিয়ে যাচ্ছে এমআরআই রুমে। লিফটের সামনে থেকে ট্রলি নিয়ে যাচ্ছিল, আর তখনই লিফট থেকে বেরোনোর সময় রাজ অমনোযোগী থাকায় সামনে দিয়ে পেশেন্ট নিয়ে ট্রলি পাস করছে সেটা খেয়াল করেনি, ফলে ট্রলির সাথে সজোরে ধাক্কা খায়, আর হাতের ফুলটাকে সামলাতে গিয়ে রাজ নিজে বেসামাল হয়ে ট্রলির সাইডে থাকা পেশেন্টের থেকে পেশেন্টের বাম হাতটা ধরে ফেলে। অনুর তখন চোখ খোলাই ছিল। আচমকাই এত কাছে রাজকে দেখে নীরবে চোখের জল গড়িয়ে পড়ে অনুর চোখ থেকে। রাজ নিজেকে সামলে নিয়ে অনুকে সরি বললেও এটা জানতে পারল না যে ও আর কেউ নয়, অনন্যা। কারণ অনুর সারা মুখ কপাল ব্যান্ডেজ করা, শুধু চোখ ছাড়া অনুর মুখ বোঝা যাচ্ছে না। তবুও রাজ কিছু সময় ওই চোখ দুটোর দিকে চেয়ে থাকে। তখন রাজের হাত ধরে আছে অনুর হাত, আর সেই হাত অজান্তেই কখন অনু হালকা করে ধরে রেখেছে সেটা রাজ বুঝতেও পারেনি। একজন ওয়ার্ড বয়ের ডাকে রাজের হুঁশ ফেরে। ওয়ার্ড বয় ডাকে, স্যার, স্যার। ও সরি, আর আপনাকে আবারও সরি, কারণ
আমি আসলে খেয়াল করিনি। রাজ দেখল অনু ওর হাতটা চেপে ধরে আছে। তাই দেখে হাতটা ছাড়ানোর চেষ্টা করতে নার্সের নজর পড়ল অনুর হাতের দিকে, কারণ অনুর লেফট সাইডটা অবশ হয়েছিল, আর এখন অনু বাম হাতেই রাজের হাত ধরে আছে। নার্স অবাক হয়ে বললেন, ও মাই গড, ওনার হাতে উনি জোর পাচ্ছেন, এই সাইডটা তো পুরো অবশ হয়েছিল। রাজ বলল, আমি তো স্ট্রেচারে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে ভুল করে ওনার হাতটা ধরে ফেলেছিলাম। পরে দেখলাম উনি আমার হাতটা শক্ত করে ধরে আছেন। মানে আমরা ওনাকে এমআরআইতে নিয়ে যাচ্ছিলাম, ওনার লেফট সাইডটা অবশ হয়েছিল, প্যারালাইজড হয়ে যাওয়ার চান্স ছিল, তবে এবার মনে হয় ওনার হাতটা ঠিক হয়ে গেছে। পাটা ঠিক হয়ে গেলে আর চিন্তা নেই, অন্তত প্যারালাইজড হওয়ার চিন্তা নেই। স্যার, আপনি হাতটা ছাড়িয়ে নিন, দেখি উনি কি রিয়্যাক্ট করেন, তাহলে আমরা বুঝতে পারবো। আসলে উনি তো কথা বলতে পারছেন না এখন। রাজ হাত ছাড়তে চাইলেও অনু শক্ত করে রাজের হাত ধরে রেখেছে। রাজ তখন পেশেন্টের কন্ডিশন বুঝে হাতটাকে ছাড়ানোর চেষ্টা না করেই হাতটাকে মুভ করিয়ে দেখতে থাকলো নার্সের ইনস্ট্রাকশন মতো। নার্স বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য উনি আরও কিছুটা বিপদমুক্ত হয়ে গেলেন। এখন আসি স্যার, এমআরআই টাইম হয়ে গেছে। অনুকে নিয়ে নার্স এগিয়ে গেল। রাজ আর অনু এক দৃষ্টে দুজনেই দুজনের দিকে চেয়ে থাকল। অনু মন ভরে ট্রলিতে যেতে যেতে দেখল রাজকে ওর কিনে দেওয়া ড্রেসে মন ভরে, আর অসুস্থ অবস্থাতেও ব্যান্ডেজের আড়ালে এক চিলতে হাসি ফুটে উঠল অনুর মুখে, যা হয়তো আরেকটু সুস্থতার পথে এই অবস্থাতেও ওকে এগিয়ে দিয়ে গেল। এরপর রাজ অনুর কেবিনে গিয়ে দেখল কেবিন ফাঁকা। একজন নার্সকে জিজ্ঞাসা করে জানতে পারল পেশেন্টকে একটু আগেই এমআরআইতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ তখন বুঝল একটু আগে ও যাকে দেখল সেই পেশেন্টই ছিল। এরপর রাজ অনুর বেডের পাশে সাইড টেবিলে গোলাপগুলো রেখে দিল। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে ওখান থেকে লিফটে করে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। রাজ নার্সিংহোম থেকে বেরোতে গেটের মুখে আবারও ধাক্কা খেল রনিতের সঙ্গে। আসলে নার্সিংহোমে ঢুকতেও দেরি হয়ে যাওয়ায় একটু তাড়াতাড়ি আসছিল রনিত। রনিত সরি বলতে গিয়ে রাজ আর রনিত মুখোমুখি হলো। রনিতকে দেখে রাজের মাথা হঠাৎই গরম হয়ে গেল। তবে যেহেতু এটা নার্সিংহোম, তাই হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। আর রাজকে নার্সিংহোমে দেখে রনিত অবাক হয়ে গেল। বলল, রাজদীপ, তুমি এখানে? কেন, আমার কি এখানে আসা বারণ আছে নাকি? নাকি আমি আপনাদের স্টেটাসে পড়ি না বলে পৃথিবীর সব জায়গা আপনারাই কিনে রেখেছেন, যেখানে আমার প্রবেশাধিকার নিষেধ? সরি রাজদীপ, মানে আপনাদের মতো বড় মানুষেরা একজন অসৎ, লোভী, চরিত্রহীন, সামান্য রোজগারের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিককে সরি বলবেন, এটা শুনতে কেমন একটা লাগছে না? নাকি আজ আমি উন্নতি করতে পেরেছি বলে সহজেই আমাকে সরি বলা যায় আজ? কোনটা? দেখো রাজদীপ, আমি অনেক ভুল করেছি, কিন্তু কিন্তু এখন এইসব মনে রেখো না। এখন তুমি অনুর কথা। প্লিজ মিস্টার রায়, আমার আর অনন্যার মধ্যে যা হয়েছে সেটা আমরা দুজনে বুঝব। প্রয়োজনে আমরা দুজনেই আগামী দিনে আলোচনা করব, কিন্তু আমি চাই না আমাদের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। চাই না আমি। তুমি তো আমার কথাটা শোনো রাজ, প্লিজ মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। সরি মিস্টার রায়, আজ আমি আর আপনাদের প্রিমিসেস কিংবা আপনার পরিচিত কারোর প্রিমিসেসে নেই যে আপনার কথা আমাকে শুনতে হবে। বরং আজ আপনি আমার প্রিমিসেসে দাঁড়িয়ে আছেন, তাই আপনি আজ আমার কথা শুনতে বাধ্য। আর তাই বলছি, আমার আর অনন্যার বিষয়ে কথা বলার জন্য নতুন করে আপনি আর আপনার নাকটা গলাবেন না। আমাদের দুজনের বিষয়ে বোঝার জন্য আমরা দুজনেই যথেষ্ট। আমরা দুজনে কেউই বাচ্চা নই। এবার যে কাজে এসেছেন আপনি সেই কাজে যান, নইলে আমি আবার আপনার সম্মান রাখতে পারবো না। নার্সিংহোমের সিকিউরিটি কিন্তু আমার কথাই শুনবে, কারণ আমি ওদের মালিক। রনিত অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ নিজের সানগ্লাসটা পরে চলে যায় গেট থেকে বেরিয়ে পার্কিং এরিয়াতে, আর রনিত
রাজকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের অফিসে যাওয়ার জন্য রাজ রাস্তায় গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে, আজকাল বড্ড অনন্যার কথা মনে পড়ছে কেন কে জানে। যেখানেই যাকে দেখছি অনন্যার মতো লাগছে। ওই মেয়েটার চোখ দেখেও তখন আমি অনন্যাই ভাবছি। আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। সারাদিন অনন্যার কথা ভাবতে ভাবতে হসপিটালের বেডের পেশেন্টের চোখ দেখেও আমার শেষ পর্যন্ত অনন্যা মনে হচ্ছে। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখিনি। কোথায় গেল মেয়েটা সেটাও জানি না। এক শহরে থেকেও এতদিন দেখা হলো না কেন? আচ্ছা, তখন রনিত অনন্যার নামে কি বলছিল? সে কি আর বলবে? নিজের বোনের হয়ে হয়তো সাফাই গাইতো, কিন্তু আমি কারোর কথা শুনবো না। অনন্যা যখন আমার বন্ধু, আমার স্ত্রী, তখন আমি যা ভালো বুঝবো আমি তাই করব। দোষের জন্য ওকে শাস্তি দেবার হলে আমিই দেব, আবার ভালোবাসার হলে আমিই বাসবো। আর কাউকে আমাদের মধ্যে আসতে দেব না। আচ্ছা, নার্সিংহোমে রনিত রায় কি করছিল? হয়তো কোনো পেশেন্ট দেখতে এসেছে, তার পরিচিত কেউ হবে হয়তো। আবার দাদামণি তো বলল ওই মেয়েটা কোনো এক নামকরা বিজনেসম্যানের মেয়ে, তাই ব্যবসার সূত্রে ওদের পরিচয় থাকতেই পারে। রনিত রায়কে নিয়ে ভেবে আমার সময় নষ্ট করে লাভ নেই। আমার কয়েকদিনের মধ্যেই কাজের প্রচুর চাপ আছে, আবার সামনে একটা বড় ইন্টারন্যাশনাল বিজনেস মিটিংও আছে, তাই ওইগুলো সামলে নি, তারপর অনন্যার সঙ্গে দেখা করে নেব। এরপর কি হবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।